সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর শাহদিন মালিক। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি জাস্ট শুরু করতে চাই এইভাবে যে নিরাপত্তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে আছি, কিন্তু সাধারণ মানুষ একদম রুটি রুজির সঙ্গে যাদের লড়াই, একদম তৃণমূল থেকে শহরে যারা কাজ করেন তাদের তাদের তারা এই জায়গাতে তাদের অবস্থাটা কি? দু একজনের সাথে কথা হয়েছে ওই এই পূজা উপলক্ষেই বলছিল যে এরকম ঢাকার বাইরে এখন বলছে যে মফস্বলে পূজার অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু গেলেও মনে একটু ভয় ছিল যে কোথায় কি হয় না হয়। কিছু হয় নাই, কোনো জায়গায় কিছু হয় নাই। জাস্ট হোসেন দালানের একটা ঘটনা বাদ দিয়ে ওই অর্থে যদি ধরে পূজা খুব ভালো হয়েছে। হ্যাঁ, পূজা তো ভালোই হয়েছে, বা অন্যান্য অনুষ্ঠানে এর মধ্যে কিছু হয় নাই, একটা ঘটনা বাদ দিয়ে। কিন্তু ওই যে সাধারণ মানুষের ভিতরে কোথায় যেন একটা নিরাপত্তাহীনতার বোধটা চলে এসছে। এটা অবশ্যই আমি এটাকে আতঙ্ক বলবো না, কিন্তু একটা ভয় ভয় ভাব আসছে। আর এই ভাবটা নিশ্চয়ই এই হোসেনি দালানের এই গ্রেনেড হামলার পরে আরেকটু তো বাড়ারই স্বাভাবিক। এখন এটা কেন হচ্ছে, আমি এটা কিন্তু খুব স্পষ্টভাবে জানি, হিসাব রাখি যে আমাদের মতো দুনিয়ার অন্যান্য দেশ তুলনায় আমাদের দেশে আসলে অপরাধ অনেক কম হয়। এটা সবসময় আমি বলে আসছি, অপরাধ কম হয় বা এই ধরনের দুজন বিদেশি মারা গেছে, এটা তো 2015-তে বা গত কয়েক বছর আমরা এভাবে মনেই করতে পারি না যে বিদেশি মারা গেছে। কিন্তু ওইদিকে আসল অপরাধ কম, কিন্তু এই আতঙ্ক বা একটা নিরাপত্তাহীনতা বেশি। এই দুটা মিলানো খুব মুশকিল। ঘটনা হচ্ছে না, কিন্তু আমরা সবাই একটু ভয় ভয়ে আছি। সবসময় যে কথাটা বলা হচ্ছে যে আমাদের ধরেন পাবলিক ফোরামে, টেলিভিশনই হোক বা নেতাদের বক্তৃতা হোক, এই জঙ্গিবাদের কথা, জঙ্গিরা আমাদের এটা করবে সেটা করবে বা করবে না, প্রত্যেক দিন এটা বলা হচ্ছে। আর ঠিক বাংলা কি হবে, ওই যে সিজ মেন্টালিটি, বাংলা ওই যে একটা সময় যুদ্ধ সময় হয় যে এখানে চেকপোস্ট ওখানে চেকপোস্ট। আমি এখন বারোই বেশি, গত সপ্তাহে কোথায় অফিসার্স ক্লাবে, ঢাকায় অনেকে জানবে, অফিসার্স ক্লাবে বিয়ের দাওয়াতে একটা তল্লাশি না, বেরিয়ে 10টার সময় বেরিয়ে বাসায় যাব, দেখি 3-4 দিকে রাস্তা বন্ধ রাতে 10টার সময়। তো আমাকে অনেক ঘুরে ঘুরে বাসায় যেতে হলো। তো ফলে নিজেরও মনে একটা কি হলো বাবা, এত এইসব রাস্তা দিয়ে রাতে 10টার সময় ঢাকা শহরের মাঝখানে এখানে রাস্তা বন্ধ কেন, ওখানে রাস্তা বন্ধ কেন। হয়তো পুলিশ নিরাপত্তার সাথে সঠিকই করেছে, আমি ওটা কিন্তু ওই যে কথা বলছিলাম যে এতে আমাদের একটা নিরাপত্তাহীনতা। আর হ্যাঁ, আমার মনে হয় যে ওইটাই, আমরা এই নিয়ে খুব বেশি কথা বলছি, খুব বেশি এটা নিয়ে রাজনীতি করছি, খুব বেশি এটার একটা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করি। ফলে আমার মনে হয় যে অজান্তে, হয়তো ওনারা যে উদ্দেশ্যে বলছিলেন সেই জন্য না, অজান্তে জনমনে একটা প্রভাব পড়েছে। তাই তো আমাদের দেশ বোধহয় আমার কাছে মনে হয় না যে এই তৎপরতাগুলির কোনো সুযোগ আছে বা কেউ এই ধরনের কাজে পেছনে থেকে কাজ করছে, যেরকম ঘটনা বললাম ওই যে কখন যেন ওই একসাথে একদিন যে 500 বোমা ফুটেছিল প্রায় 10 বছর আগে, তো 2005-এ যতদূর মনে পড়ে। হ্যাঁ, 17ই আগস্ট। তারপরে ওই যে 97 যে ময়মনসিংহের সিনেমা হলে যে বোমা পড়লো, হ্যাঁ, তারপরে তো কয়েকটা ঘটনা বড় যেগুলো আমরা জানি, রমনা বটমূল, আর সবচেয়ে যেটা নাক্কারজনক ছিল 21শে আগস্ট। তারপর হচ্ছে গির্জাতে বোমা। কিন্তু আপনি যদি অন্য একটা যে কোনো দেশের কনটেক্সটে দেখেন, যে কোনো দেশে এরকম আজকালকার দুনিয়া যেখানে এইসব অস্ত্র সহজলভ্যতার কারণে আমাদের কিন্তু ওই ধরনের কিন্তু সন্ত্রাসী কোনো কিছুই আমি তো বলবো হয় নাই। হ্যাঁ, অনেক আমি ওই কোনো ঘটনাগুলিকে আমি ছোট করছি না, ওই যে রামুতে কিন্তু একটা দেশের ওভারঅল একটা সার্বিক অবস্থা দেখেন, এটা 16 কোটি মানুষের দেশ। এখানে অনেক জঙ্গি তৎপরতার সুযোগ আছে। আর অন্যান্য পৃথিবীর ধরুন প্রথম বিশ্বের তুলনায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবে দক্ষতা, তাদের যন্ত্রপাতি অনেক কম, কিন্তু ওই তুলনায় তো আমাদের দেশে কিছুই হচ্ছে না। কিছু যারা বাড়িয়ে বলছি, অনেক কম হচ্ছে। এই যে হচ্ছে না বা কম হচ্ছে আপনি বলছেন, সেই জায়গা থেকে এই পশ্চিমা দেশগুলো বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো যে সতর্কতা বা তাদের মধ্যে যে উদ্বিগ্ন হবার মতো অবস্থা দেখছে, সেটা কেন? সেটা আমি ভাবছিলাম, ওই যে ঘটনা আমেরিকার কথা যদি ধরি, কোনো আমেরিকান নাগরিক কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আমেরিকা তো খুব ওই অনেক ধরনের লাল নীল অনেক ধরনের অ্যালার্ট জারি করছে। তা আমার মনে হয় যে এইটা হয়তো এই ঘটনার চেয়ে কূটনৈতিকভাবে এটা বাংলাদেশে বিভিন্ন কারণে তারা কিছুটা অসন্তুষ্টি আছে। এখন আমার মনে হয় যে এই অসন্তুষ্টিটা বহিঃপ্রকাশের একটা ব্যাপার,
ব্যবহার করছে। মানে এটা ওদের তার অসন্তুষ্টের বহিঃপ্রকাশ। আর হয়তো আমাদের রাজনীতিবিদরা বা নেতারা এটাকে খুব মানে একবারে শাব্দিক অর্থে নিচ্ছেন, মানে আমাদের রেড অ্যালার্ট জারি করার কোনো অবস্থা হয়নি, ওরা রেড অ্যালার্ট জারি করছে কেন, এবং এইটা বলতে গিয়েও কিন্তু তারা আমাদের গালমন্দ করছে, মানে আমরা ওদের গালমন্দ করছি যে তোমরা কিছু জানো না, বুঝো না। ফলে এই যে পুরো আমাদের যে কথোপকথনের ধারা, এটা নিয়ে আরো ওদের অসন্তুষ্টি বাড়বে। তারা আবার মাঝে মধ্যে বলছে যে হ্যাঁ, ওই যে 2 বিদেশি নাগরিকের যে তদন্তে তারা খুশি, অগ্রগতিতে খুশি। আবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আইএস আছে কিনা তারা নিশ্চিত না। আমাদের ব্যাপারে ওদের বিভিন্ন ধরনের অসন্তুষ্টি আছে, নানা কারণে। এখন ওদের তুষ্ট করে চলতে হবে আমি সেটা বলছি না, ওদের অসন্তুষ্টি আছে এবং এইগুলি হলো ওদের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। মানে বলবেই বর্তমান বিশ্বে বিনা কারণে আমেরিকার সাথে ঝগড়াঝাটি করে চলাটা খুব বুদ্ধিমানের কাজ না। দরকার হলে অবশ্যই ঝগড়াঝাটি করব, দরকার হলে অবশ্যই ওদের নীতি আমরা বিরোধিতা করব, কিন্তু ঠিক মানে গায়ে পড়ে আমেরিকার সাথে ঝগড়া করা এটা খুব বেশি বুদ্ধিমানের কাজ না। যেটা এখন আমি এর মধ্যে মানে পরিচিত লোকরাই বলছে, যেমন বিভিন্ন পশ্চিমা দেশে নাকি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিসার ব্যাপারে তারা নাকি অনেক দেরি করছে। মানে আগে যেখানে 1 সপ্তাহে দিয়ে দিত, না করছে না, কিন্তু 3 সপ্তাহ লাগছে হয়তো। কিন্তু এখন ওই যেই কাজের জন্য যাওয়ার কথা 3 সপ্তাহ বা 1 মাস পরে ভিসা পেলে ওই কাজটা তো থাকছে না। মানে আমি সেমিনারে যাব বা কনফারেন্সে যাব বা কোনো মিটিংয়ে যাব, তো বিভিন্ন দিক থেকে তাদের এই অসন্তুষ্টিটা ফুটে আসছে। সেই জায়গা থেকে একটা হচ্ছে দুটা বিষয়, একটা হচ্ছে যে জুজুর ভয় ব্যাপারটা, তাদেরকে কতটা পাত্তা দিব কি দিব না, পাশাপাশি এই যে একটা স্নায়ুর যে একটা দূরত্ব বা মনস্তাত্ত্ব, সেটা কমিয়ে আনা যায় কীভাবে, এবং মানে ভেতরে যারা ভিতরে আছে আমরা দেশে, তারা আসলে কতটা এই যে তাদের নিরাপত্তাহীনতা যে বোধ, সেই বোধটাকে থেকে বেরিয়ে আসা, সেই জায়গাটাগুলি কীভাবে যাওয়া যায় আপনার কাছে? পশ্চিমা দেশ বা অন্যান্য যে দেশগুলোর সঙ্গে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে আপনার ধারণা, সেগুলিও দূরত্বটা কমিয়ে আনা যায় কীভাবে? নিরাপত্তা বোধটা বাড়াতে হলে অবশ্যই প্রথমে মানে বলা ভালো, যেটা পুলিশকে অপরাধী ধরতে হবে, ধরে তাদের বিচারে সোপর্দ করতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে, আমার মনে হয় যে সাধারণ লোকের সবসময় দেখছে যে পুরো ফৌজদারি বিচার ব্যবস্থাটা এটা কিন্তু একটা অন্যতম প্রধান রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে। কোনো একটা অপরাধ হলে সবাই তো দেখছে, অপরাধ হলে সাথে সাথে বলা হচ্ছে যেটাই হোক, মানে যে যত দোষ নন্দ ঘোষের বলে একটা কথা আছে, মানে যেটাই হোক এটা এর পিছনে জামাত বিএনপি আছে, এবং দরকার হলে একেবারে ধরেন জামাত বিএনপি সর্বোচ্চ নেতাদের থেকে শুরু করে, এবং ওইটা যখন মানে একটা দেশের নেতৃস্থানীয় পর্যায় থেকে বলা হয়, সবাই যেটা ধারণা হয়, তখন তো পুলিশ তো ওর পিছনেই দৌড়াতে বাধ্য হবে। ফলে জনমনে যেটা ধারণা হচ্ছে যে এই ক্রমাগত রাজনৈতিক ব্যবহারের কারণে যে আসল চোর ডাকাতকে পুলিশ ধরছে না, বা আসল যে অপরাধ হচ্ছে অপরাধীরা তো ছাড়া পেয়ে যাচ্ছে বা অন্তরালে চলে যাচ্ছে। পুলিশ যখন রাজনৈতিক নেতাদের খুঁজছে বা তাদের দোষ ধরার চেষ্টা করছে, তখন আসল অপরাধীদের ছাড়া পেয়ে যাচ্ছে। ফলে যেটা বলছিলাম যে হয়তো আর মানে এখন তো সংখ্যায় দেখা যায় যে আমাদের দেশে কিন্তু দুনিয়াতে সব দেশের মধ্যে কোনো অপরাধ করে পার পেয়ে যাওয়া সবচেয়ে সোজা। এই অর্থে সোজা যে ধরেন মানে ইভেন 10টা খুনের মামলার মধ্যে 9টা খুনের মামলাতেই কিন্তু অপরাধীর বিচার হচ্ছে না, মানে পুলিশ খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, 2-1টা যেমন সিলেটের রাজন, যেখানে মানে ওই মামলাগুলি নিয়ে আসা হলো, হ্যাঁ না, ওই মামলাগুলি যেখানে ধরেন দোষীকে জনগণই এক অর্থে মানে বের করে দিচ্ছে, ধরে দিচ্ছে, বা যেখানে একেবারে স্পষ্ট, যেখানে পুলিশের ওই অর্থে কোনো তদন্ত করতে, আর পুলিশকে ওই অর্থে কোনো তদন্ত করতে মানে খুঁজে বের করতে হচ্ছে না। তো ওইগুলিরই ওই অপরাধীদের বিচার হচ্ছে বা ধরে বিচার হচ্ছে যারা সাথে সাথেই শনাক্ত হয়ে গেছে। তো যেখানে সাথে সাথে শনাক্ত হচ্ছে না, পুলিশকে ধরতে হবে, ওই জায়গাগুলিতে হচ্ছে না। ইভেন ধরেন যে এত সন্ত্রাসের কথা হচ্ছে, কদিন আগে পত্রিকায় যে দেখলাম যে 2009 যে নতুন সন্ত্রাস বিরোধী আইন হয়েছে, যেই সন্ত্রাস বিরোধী আইনে হোসেনি দালানেরও ওই বোমা গ্রেনেড হামলায় মামলা হয়েছে, কিন্তু ওই আইনে বলা আছে আবার এই মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, এবং গত 3 বছরে একটাও মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি দেয় নাই। ফলে আমি যেটা অনেক জায়গায় যেটা বলতে চাচ্ছি যে পুলিশের ব্যর্থতা আমার দৃষ্টিতে একটা অন্যতম প্রধান কারণ। আর এই ব্যর্থতার পিছনের যে কারণ হলো এখন পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা, বা পুরো আইন শৃঙ্খলা ফৌজদারি বিচার ব্যবস্থাকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে প্রবণতা, ফলে কিন্তু লোকে এখানে আস্থা রাখতে পারছে না। এবং একটা সময় বলাই মানে আমরা এই বিষয়টা অনেক আলোচিত যে থানার যে পুলিশ কর্মকর্তা আছেন বা
সদস্য আছেন তারা প্রোটোকল দিতে ব্যস্ত, তারা মামলার তদন্ত করার সুযোগ পান না। আর প্লাস সময় দিতে পারেন না। তাদেরও যে মানে বদলি পদোন্নতি এগুলিও রাজনৈতিক বিবেচনায় হচ্ছে, তাদের দক্ষতার যোগ্যতা মানে কতটা সত্য সেটা অন্য কথা, কিন্তু এই ধারণা হয়ে গেছে। ফলে এইসব কারণেও তো লোকের নিরাপত্তাহীনতা বাড়ছে। আমাদের পুলিশের নিঃসন্দেহে সামর্থ্য দক্ষতা আছে, কিছু জায়গায় ঘাটতি থাকতে পারে, সেটা কিন্তু স্বাভাবিক। স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় কিন্তু যে তাদের এই এই মানে অপরাধ দমন বা অপরাধীকে খুঁজে বার করা বা অপরাধ না হওয়া, এই যে পুলিশের আসল কাজটা, এইখানে যেহেতু তারা সময় কম দিতে পারছেন এইটাও কিন্তু, আর অন্যদিকে রাজনৈতিক কারণে সময় বেশি দিতে হচ্ছে, এটাই নিরাপত্তাহীনতার আমার মনে হয় এর অন্য প্রধান কারণ। এবং এটা এমন সমস্যা না যেটা সমাধান করা যাবে না। মানে পুলিশ আর ফৌজদারি বিচার ব্যবস্থা, এটার উদ্দেশ্য তো হলো রাজনীতিক মানে ফায়দা হাসিল না। তো এখানে যদি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে তাদেরকে তাদের কাজ করতে হয়, দেওয়া হয়, রাতারাতি বদলাবে না, কিন্তু আমার মনে হয় যে আজকে হোক কালকে হোক পরশু হোক জনমনের নিরাপত্তার ধারণাটা ফিরিয়ে আনার জন্য এটা সরকারকে করতেই হবে। মানে আর এই মানে আন্তর্জাতিক সম্পর্কটা উন্নয়নের ক্ষেত্রে হ্যাঁ, এইটা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ক্ষেত্রে যে কথায় কথায় বিদেশিদের দোষ দেওয়া, মানে বিদেশিদের একটা ওরা এটা কেন করছে, এটা ওরা ঠিক করছে না, মানে আমরা যদি বিদেশিদের শিখাতে যাই যে আমেরিকার রেড অ্যালার্ট জারি করবে না গ্রিন অ্যালার্ট জারি করবে, ওইটা এখন আমি যদি তাকে উপদেশ দিতে চাই বা আমি যদি তাকে এটা তোমার এখন ওই আমেরিকার নাগরিককে রক্ষা করার জন্য আমেরিকা কি করবে সেটা আমেরিকার ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে আমরা খুব বেশি গায়ে পড়ে তাদের সমালোচনা করছি। বা ধরুন যে ওয়ার্ল্ড ব্যাংকে পদ্মা সেতুর সময় যেটা হচ্ছে, আমার একটা হাস্যস্কর সমালোচনা হচ্ছিল বারবার, যে এখনও মাঝে মাঝে বলা হয় যে ওয়ার্ল্ড ব্যাংক তো কোনো প্রমাণ দিল না, মানে ওই যে ওই সেই মানে দুর্নীতির ব্যাপারে। হ্যাঁ, কিন্তু প্রমাণ দেওয়ার ক্ষমতা তো ওয়ার্ল্ড ব্যাংকের নাই, এই অর্থে যে কথা ওয়ার্ল্ড ব্যাংক যদি মনে করে যে আমার এই টাকা অমুক অ্যাকাউন্টে জমা হয়েছে, অমুক জনের অমুক অ্যাকাউন্টে জমা হয়েছে, তো অমুক অ্যামাউন্টে জমা হয়েছে, এটা জমা হয়েছে কি হয় নাই এটা একমাত্র তাকে তলব করতে পারবে দুদক। ওয়ার্ল্ড ব্যাংক যদি আজকে আমার বা আপনার মানে অ্যাকাউন্টের হিসাব চায়, তা আমি বলবো তুমি কে, আমি তো দিতে বাধ্য না। তো ওই জন্য এই প্রমাণগুলি কখনো খুব এটা না বুঝে কথা বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকে প্রমাণ করলো না কেন, তার তো প্রমাণ করার যে ক্ষমতাটা, মানে আমি যে একজন বাসায় গিয়ে বাসা তালাশি করবো এই ক্ষমতা তো পুলিশের আছে, এটা তো ওয়ার্ল্ড ব্যাংকের নাই। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের এই যে সাধারণ মানুষের মধ্যে যে আমরা আবারও বলছি যে ওই যে আপনি বলছেন নিরাপত্তা বোধ তৈরির ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে পুলিশের একটা ভূমিকার কথা আপনি বললেন, সেই জায়গাতে আমি বিরতিতে যাচ্ছি। ফিরে এসে যে পুলিশের কাজ করার ক্ষেত্রে পুলিশের সংস্কার নিয়ে অনেক সময় অনেক রকম আলোচনা হয়েছে, আসলে কতটুকু হয়েছে আপনি নিশ্চয়ই এর সঙ্গে এ বিষয়ে বলতে পারবেন যে যতটুকু হওয়ার কথা ছিল সেই কাজগুলো কিন্তু হয়নি, আসলে সংস্কার কতটুকু হয়েছে? বা সংস্কারের জায়গা আমার মনে হয় একটা, যেটা সবাইকে আমরা যেটা খুব এক কথা বলি যে কিছু প্রতিষ্ঠান আছে মানে সম্পূর্ণ স্বাধীন হতে হবে, যেমন বিচার বিভাগ, বা ইভেন আরও কিছু প্রতিষ্ঠান আছে একবারে বিচার বিভাগের মধ্যে সম্পূর্ণ স্বাধীন না হলেও বড় দাগে প্রভাবমুক্ত হতে হবে। ওই হিসাবে যদি আমি বলি স্বায়ত্তশাসন, নির্বাচন কমিশন, নির্বাচন সময় জানেন নির্বাচন কমিশন সরকারের অধীনে হলে নির্বাচন হবে না, বা দুদক। তো এইরকম এই ধারাবাহিকতা, হ্যাঁ দুদকেও একেবারে ওই বিচার বিভাগের মতো স্বাধীন হলে হবে না, কিন্তু নিজের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা থাকতে হবে। যেমন বিশ্ববিদ্যালয়গুলি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি, হ্যাঁ সরকার টাকা দিয়েছে, সরকারের কিছু নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু কোন মাস্টার কি পড়াবে বা কে কি হবে, পাঠ্যসূচি কি হবে এটা না। হ্যাঁ ভিসির ব্যাপারে সরকার নিয়ন্ত্রণ থাকতে পারে, কিন্তু এগেন মানে মোটামুটিভাবে স্বাধীনতা থাকতে হবে। তো পুলিশের ওই একই লজিক, যে পুলিশও এমন একটা প্রতিষ্ঠান যে ধরুন অপরাধ তো বিরোধী দলের লোকে করতে পারে, সরকারি দলের লোকে করতে পারে, অরাজনৈতিক ব্যক্তিও করতে পারে, পুলিশ সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে এখানে যদি একজন নিয়ন্ত্রণে থাকে, এক দলের অধীনে থাকে, এইটাও এক ধরনের প্রতিষ্ঠান যার সম্পূর্ণ না হলেও বড় দাগে স্বাধীন না হলে সে জনগণের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। এবং এটা ধরেন মানে আমি একটা এক্সাম্পল, আমরা কেউ খেয়াল করি না যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, আমেরিকার রাষ্ট্রপতির কোনো হোম মিনিস্টারই নাই, স্বরাষ্ট্র মন্ত্রী কিন্তু আমেরিকাতে নাই, ওনার আইজি পুলিশ নাই, মানে সেন্ট্রাল একটা মানে সারা দেশে আমেরিকার কোনো পুলিশ নাই, কিন্তু দেশটা তো চলছে। ওদের হলো ওই পুলিশের স্বাধীনতার একেবারে চরম, যেখানে এত মেয়রের অধীনে, এবং সেটাও মেয়র কিন্তু মানে নাক গলাতে পারে না, মানে ওই অর্থে মানে ওই জনগণের নিরাপত্তা না থাকলে মেয়র নিশ্চিত না করতে পারলে সে নির্বাচনে হেরে যায়, কিন্তু ওই যে মানে সরকারি নাক গলানোটা অনেক কম। তো আমারও মনে হয় পুলিশের যেটা ওই আমাদের এখানে যে রিফর্মের কথা হচ্ছিল বা সংস্কারের যে প্রস্তাবগুলি আছে, ওখানে একটা প্রধান দিক হলো পুলিশের
মানে অনেক ক্ষেত্রে স্বায়ত্তশাসন, ধরুন যে ওই যে মানে পুলিশের কোন কর্মকর্তা কোথায় চাকরি করবে, কোথায় বদলি হবে, কোথায় পদোন্নতি পাবে, এটা যদি রাজনৈতিকভাবে নির্ধারিত হয় তাহলে কিন্তু পুলিশের ওই যে স্বাধীনতা হবে না, পুলিশ ঠিকমতো কাজ করতে পারবে না, মুখাপেক্ষি হয়ে থাকবে। তো এইটার জন্য যে পুলিশ আইনে যে রিফর্ম করা হচ্ছে, এখানে ওই পুলিশের কিছু স্বাধীনতার কথা বলা হচ্ছে, স্পেশালি ধরনের যে বড় বড় পদে কিভাবে নিয়োজিত পুলিশ নিজেরাই করবে। কিন্তু এইটা তো আমরা জানি যে রাজনীতিবিদদের কাছে অনেক কিছু গ্রহণযোগ্য হতে পারে, মানে বিরোধী দলের সাথে সংলাপও গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু পুলিশকে এই প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন দিবে এটা হয়তো কোনো মতেই, অন্তত এখন যে অবস্থা, এটা আমি কোনো মানে বর্তমান দলের কথা বলছেন, এরা সব সব সরকারি দলের এটা আমরা মানে সব রাজনৈতিক দলগুলি, হ্যাঁ, মানে এইটাই হলো পুলিশের মানে আমাদের নিরাপত্তা বাড়ানোর জন্য, পুলিশের কাজে দক্ষতা যোগ্যতা আনার জন্য এইটাই হলো সবচেয়ে বড় বাধা আমাদের দেশে। মানে এই বাধাটা দূর না করলে এখানে ওখানে পুলিশের দুটা গাড়ি বাড়িয়ে বা ওয়াকিটকি বাড়িয়ে বা মোবাইল সিসি ক্যামেরা বসে আসল সমস্যার সমাধান হবে না। এগুলি হ্যাঁ মানে এগুলি হয়তো দেখতে মনে হবে অনেক কাজ হচ্ছে, কিন্তু পুলিশ যদি রাজনীতিবিদ দৃশ্যমান হবে, হ্যাঁ, কিন্তু ওই জায়গাটাতেই, এবং এটা পুলিশও জানে, আমি যতদূর বুঝি যে পুলিশ বাহিনীর পক্ষ থেকেও এটা তারাও খুব চাচ্ছে, কিন্তু যেহেতু মানে দলীয় সরকারগুলি এটা কখনোই চায় না বা চেতে পারে না, কিন্তু আমাদের জনগণের স্বার্থে, মানে পুলিশ বাহিনী তো দলীয় সরকারের জন্য না, বা পুলিশ বাহিনী তো কয়েকজন এমপি আর মন্ত্রীকে পাহারা দেওয়ার জন্য না। আমাদের যে এখন মোটামুটি 1,55,000 পুলিশ বাহিনীর যে লোকজন আছে তারা তো, এবং তারা নিজেরাও চায়, যতদূর বুঝি অনেকের সাথে কথা বলেছে যে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, এবং এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের যেই প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন, মানে আপনি যত ভালো বিচারপতি বসান না কেন, তাদের যদি স্বাধীনতাটা না থাকে, তারা সবসময় যদি আতঙ্কে থাকে যে সরকারের বিরুদ্ধে একটা রায় দিলে আমার কি হবে না হবে, তাহলে তো কখনো আমরা মানে ভালো বিচার ব্যবস্থা পাবো না। তো ওই জন্য একই দাগে এইসব করতে হবে। আর এটা তো দুনিয়াতে সব দেশেই এটা হচ্ছে ক্রমান্বয়ে, প্রায় সব দেশেই, মানে আমেরিকা তো যেটা শুরু করেছে যে 1920, 30, 40 সাল পর্যন্ত আমেরিকার পুলিশ বাহিনী সম্পূর্ণ এই রাজনৈতিক দলের অধীনে ছিল। ক্রমান্বয়ে তাদের ওখানে বিভিন্ন যেটা উপলব্ধি হয়েছে, উপলব্ধি হওয়া থেকে আস্তে আস্তে স্বাধীন হয়ে গেছে। আমরা উন্নয়নের যে সূচকের কথাগুলি বলি, এই সূচকটাও তো আসা উচিত, মানে পুলিশ বাহিনীর সংস্কারের মাধ্যমে পুলিশের পুলিশ এই মানে তার কাজটা ঠিকমতো করতে পারা। এটা ধর মানে সারা দুনিয়ার অভিজ্ঞতা যে কতগুলি প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া আসলে জনগণের উন্নতি হয় না। আমাদের অর্থনৈতিকভাবে গত কয়েক বছর ভালো যাচ্ছে, তুলনামূলকভাবে ভালো যাচ্ছে, অনেক দেশেই ভালো গেছে, কিন্তু এই প্রাতিষ্ঠানিক সাথে সাথে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলি না হলে ওই ভালো যাওয়া যখন বিরাটভাবে মুখ থুবড়ে পড়ে যায়, প্রতিষ্ঠান এই অর্থনৈতিকভাবে ভালো যাওয়ার সাথে সাথে, উন্নতি হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানগুলিকে আমরা যদি না বদলাই, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করি, স্বায়ত্তশাসন না দিয়ে শক্তিশালী না করি, তাহলে যখন একদিন একটা বড় ধাক্কা আসবে তখন কিন্তু পুরো সমাজটাই মুখ থুবড়ে পড়ে যাবে। আর এখন বোধহয় ঠিক বর্তমান সময়ের সবচেয়ে বড় বোধহয় উদাহরণ হলো লিবিয়া। আচ্ছা, মানে অনেক বছর ধরে লিবিয়ার উন্নতি হচ্ছিল, প্লাস মানে তেলের টাকা সব কিছু মিলিয়ে, কিন্তু যেহেতু এই প্রতিষ্ঠানগুলি উন্নতি হয় নাই, মানে একটা মানে স্বৈরশাসন ছিল, কোনো প্রতিষ্ঠানগুলি উন্নতি হয় না, কোনো প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে নাই, ফলে যখন এখন স্বৈরশাসক চলে গেছে, ফলে লিবিয়াতে তো এখন আর 3 বছর ধরে কোনো সরকারই নাই, বলতে গেলে কোনো সরকারই নাই, একেবারে সম্পূর্ণ মগের মুল্লুক দেখি নাই, কিন্তু মগের মুল্লুক বলতে আমরা যেটা বুঝি মানে সেই তো অবস্থা। কারণ এই অবস্থাটা লিবিয়ার ধরেন আয় আমাদের থেকে অন্তত 20 গুণ বেশি কমপক্ষে, মানে এটা মধ্যম আয়ের উচ্চ মধ্যম আয়ের দেশ, লোক সংখ্যাও খুব কম, অর্থনীতি সব কিছুই ছিল, কিন্তু দেখেন দেশটা কিন্তু একেবারেই মানে ধ্বংস হয়ে গেল। এখন এইরকম দেশের এখন অনেক উদাহরণ পুরো মিডল ইস্টে, মানে যেসব দেশে গন্ডগোল। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে একটু কথা বলতে চাই যে সংবিধান দিবসের সামনে সংবিধান অনুযায়ী চলতে গিয়ে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, সেটা তো নিশ্চিত করা যেত বা যায়, সেই জায়গা থেকে আমরা সেই ছায়াটা কতটা নিচ্ছি? আমাদের সংবিধানের অবস্থাটা, মানে সংবিধানের গুরুত্ব, আমাদের দেশ পরিচালনায় সংবিধানের গুরুত্বটা এখন অনেক কমে গেছে। এই অর্থে বলবো, ধরেন ওই যে ষোড়শ সংশোধনী হলো প্রায় 1.5 বছর হয়ে গেল, 1 বছর, এখন পর্যন্ত কিন্তু ওই ষোড়শ সংশোধনী মানে দিয়ে সরকার এখনো সংবিধানই ছাপায় নাই। আচ্ছা, ওইখানে একটা মানে বোঝা যায় তো সরকারের একটা এর প্রতি কি মানে কি ধরনের আচরণ করছে। আর ওই শেষ সংবিধান ছাপা হয়েছিল অক্টোবর 2011-তে,
1500টা কপি, অফিসিয়ালি সরকার 1500টা কপি ছাপিয়েছিল অক্টোবর 2011। এখন আমরা পুরো 4 বছর আগে, তারপরে একটা সংশোধনী হয়ে গেলো, সেখানেও কিছু করে নাই। আর এই পঞ্চদশ সংশোধনীতে এত ভুল আছে, মানে একবারে বাক্যের ভুল, শব্দের ভুল, বানানের ভুল, এগুলিও কারেকশন করা দরকার। যেটা ছাপিয়েছিল লাস্ট, তাতে এত বেশি মুদ্রণ ভুল আমি কখনো দেখি নাই সংবিধানে। তো এইগুলি মিলিয়েই, আর ধরুন 16 সংশোধনে যেটা মেন কথা বলা হলো যে ওই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে চলে গেল, কিন্তু এটা কার্যকর করার জন্য যে আইন দরকার, এখন তো ওই সংশোধনটাও অকার্যকর হয়ে আছে। কারণ এখন আইনগতভাবে দেখলে বিচারপতিদের কিন্তু কেউ যদি কোনো অসদাচরণ করেনও, তাদেরকে অভিশংসন করা বা তাদের অপসারণ করার কোনো ব্যবস্থা কিন্তু এখন আমাদের আইনের মধ্যে নাই, এবং এটা স্পষ্ট আইন ছাড়া এটা অসম্ভব। অর্থাৎ ওই অর্থে বলছি যে আপনি যেটা বলছেন, হ্যাঁ সংবিধান আমাদের অনেক কিছুরই নিরাপত্তা অধিকারের মধ্যেও আছে, অধিকার হ্যাঁ দেওয়ার কথা, কিন্তু এখন ঠিক সংবিধানটার এখন ভালো সময় যাচ্ছে না, সংবিধানের ভালো সময় যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু ওই জায়গা মানে সংবিধান ছাড়া তো দেশ বা দেশের উন্নতি হবে না, দেশ চলবে না। অতএব আমি যেটা বলবো, আপনি হ্যাঁ বলে 4 নভেম্বরকে মানে মাথায় রেখে, সামনে রেখে সংবিধান, হ্যাঁ এখন তো ধরেন দুনিয়ার অনেক দেশ থেকে আমাদেরটা বেশ এখন একটা মধ্যবয়সী সংবিধান হবে। মানে নেপালে যদি বলেন যে গত 1 মাস আগে নেপালের সংবিধানের বয়স 1 মাস, তো ওই তুলনায় হ্যাঁ আমাদের একটা বেশ মধ্যবয়সী না অনেক, মানে আফ্রিকার অনেক দেশে এখনো সংবিধান ঠিকমতো হয় নাই, তো ওই তুলনায় আমাদের একটা মধ্যবয়সী সংবিধান, এবং এটা যাত্রাটা নিশ্চয়ই খুব শুরু ভালো ছিল। ওই জায়গায় ফিরে আসতে হবে, সংবিধানের মূল কথাগুলিতে ফিরে আসতে হবে। আর নিঃসন্দেহে সংবিধানকে অর্থবহ করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে আমি যাচ্ছি না, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু বাদ দিয়েও এই পঞ্চদশ সংশোধনীতে সংবিধানকে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে, সংবিধানকে অনেক দুর্বল করে ফেলা হয়েছে, নীতিগতভাবে ওই জায়গাগুলিতে আবার পরিবর্তন আনতে হবে। আর মূল কথা হলো, আর কিছু না হোক সরকারকে অন্তত সংবিধানের 1 লক্ষ কপি ছাপিয়ে অন্তত মানে উচ্চতর মানে বিদ্যা প্রতিষ্ঠানগুলিকে এটা বিলি করতে হবে আমাদের। কিন্তু আমি নিশ্চিত যে এখনো অনেক আমাদের বারে আছে যেখানে সংবিধানের কপি খুঁজে পাওয়া মুশকিল। আইনগতভাবে সংবিধান ছাপাবার মালিক কিন্তু সরকার, এটা আমি আপনি ইচ্ছা করলে সংবিধান ছাপাতে পারবো না, ছাপালে এটা আমরা আইন বহির্ভূত কাজ করব। অতএব ওই যদি কেউ মানে আপনার দর্শক প্রশ্ন করেন তাহলে অন্যরা কেউ ছাপান না, আইনগতভাবে এটা নিষিদ্ধ আছে। আমি সংবিধান সম্পর্কে বই লিখতে পারি, যে প্রতিষ্ঠানগুলো চলে, আমরা বিভিন্ন বাহিনীর কথা বললাম, নিরাপত্তার কথা বললাম, সংবিধান অনুসরণটা কতটুকু হয় আমাদের এখানে? ও বেচারাদের তো সংবিধান হাতেই নাই। আচ্ছা, সেটা করবে কেমন করবে? সরকার যদি না ছাপায়, না ছাপিয়ে যদি না দেয়, অন্তত ঠিক আছে না দিলেও বিক্রির জন্য তো মানে দোকানে থাকতে হবে। যেটা বলছি যে এটা মানে ছাপাবার মানে অনুসরণ করার উপায় নাই, উপায় নাই, মানে ছাপাবার মালিক তো সরকার। আর এই যে 16 সংশোধনের সংবিধান তো বদলে গেছে, এখন আমার কাছে যদি 2010-এর সংবিধান থাকে, ওই সংবিধান তো এখন নাই। অতএব এই কতগুলি বেসিক জায়গাতেই সংবিধান ছাপিয়ে সরকার, আপনি যেটা বললেন এই 4 নভেম্বর অন্তত সরকার এটা করতে পারে যে একটা অনেকগুলি সংবিধানের কপি ছাপিয়ে বিলি করলো। মানে আমাদের কত একসময় যেমন পকেট সংবিধান বের হয়েছিল, বছরের প্রথমে এখন কত প্রায় 30 কোটি বই বিলি করা হতো, মানে স্কুলে ছেলে মেয়েদের যে বই বিলি করা হয়, মানে হ্যাঁ কোটি কোটি বই, পয়লা জানুয়ারি যেটা কোটি কোটি বই সরকার বিলি করছে। তো কোটি কোটি বই দরকার নেই, অন্তত কয়েক হাজার সংবিধান তো বিলি করতে পারে। বিলি করলে সরকারের তাকে তো বই হাতে পেলাম, কিন্তু সেটা তো অনুসরণ করার মানসিকতা বা পরিবেশ থাকতে হবে। প্রথম ধাপ, আচ্ছা প্রথম ধাপ একদম প্রথম ধাপ, যেটা আপনার হাতেই নাই। মানে আপনার কোরআন শরীফ যদি হাতেই না থাকে, কোরআন শরীফ পড়তে হলে তো আগে আপনার হাতের কাছে কোরআন শরীফ থাকতে হবে। তো কোরআন শরীফ হাতের কাছেই না থাকে তখন তো পড়ার প্রশ্ন হতো। অথচ সংবিধান সাথে আমি সংক্ষেপে যেটা বলতে চাই, আমার এখন প্রত্যাশা খুবই অল্প। প্রত্যাশা হলো আগে হাতে আসুক। হ্যাঁ, আর যেখানে যেই জায়গাগুলিতে অনেক মানে আমি যদি একটু লুজলি বলি যে আজে বাজে অনেক কিছু সংবিধানে লেখা হয়ে গেছে, ওই জায়গাগুলি বাদ দিতে হবে। মানে আমাদের স্বাধীনতার ঘোষণায়, মানে 10ই এপ্রিল 1971-এর যে স্বাধীনতার ঘোষণাপত্র, ওই স্বাধীনতার ঘোষণাপত্রেই বলা হয়েছে যে 26শে মার্চ বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আমরা আমাদের এই স্বাধীনতা ঘোষণাপত্র দ্বারা সেটাকে অনুমোদন করলাম। মানে আমরা ওটাকে সমর্থন অনুমোদন করলাম। তো এই কথা বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এটা তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে 1972 সালে 10ই এপ্রিল বলা আছে। এটা তো সংবিধানে আবার 3 বার করে বলার মানে হলো কিন্তু আমরা আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রটাকে আমরা অবমূল্যায়িত করছি।
তো এরকম অনেকগুলি জিনিস সংবিধান থেকে বাদ দিতে হবে, কোনো জায়গায় মানে বাদ দিয়ে সংবিধানটাকে আরও মানে গ্রহণযোগ্য করতে হবে। আর যেই সংবিধানে এত ভালো সংবিধান ছিল যেখানে খারাপ করা হয়েছে ওই জায়গাগুলি বাদ দিয়ে পরিমার্জনা করে ছাপিয়ে সবার কাছে পৌঁছে দিয়ে মানে একবারে ঘরে ঘরে না, মানে যাদের সহজলভ্য হয় ওখানে করে আমাদের ওই অর্থে সংবিধানে নতুন যাত্রা শুরু করতে হবে। এবং আপনি বলছেন যে সেইটা অনুসরণ মানে এটা প্রথম, তো তারপর সেটা অনুসরণ করতে হবে, অনুসরণ করার সুযোগ থাকবে, এবং যে সংবিধানের আওতায় যে প্রতিষ্ঠানগুলি আছে সেইখানেও এক ধরনের জবাবদিহিতার ব্যাপার, মানে সংবিধান এই প্রতিষ্ঠানগুলিকে যেই আলোকে এই প্রতিষ্ঠানগুলির কথা বলেছে, না বললে যে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন হতে হবে, নির্বাচন কমিশন স্বাধীন হতে দুই চারটা ব্যাপার যেগুলি অনেক স্বাধীনতা আছে কিন্তু যেটা নাই ওগুলি কি করতে হবে এটা আমরা সবাই জানি, এটা তো কোনো এটা নতুন কিছু না। কারণ দুনিয়ার সব দেশে সংবিধান আছে, সংবিধান সারা দুনিয়াতে অনেকগুলি মূল কথা আছে। বিচার বিভাগ স্বাধীন হবে, স্বাধীন হতে হলে বিচারপতিদের নিয়োগ স্বাধীনভাবে হতে হবে। বিচার বিভাগ স্বাধীন বলে নিয়োগ আমি নাম লিখে দিলাম এবং আমি যে যাদের নাম লিখে দিলাম তারাই বিচারপতি হবে, তাহলে তো স্বাধীনতা হলো না। এই ছোটোখাটো কয়েকটা মানে এক অর্থে ছোটো, টেকনিক্যালি ছোটোখাটো, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এগুলি কখনো হবে না। এবং আমাদের উপলব্ধি করতে হবে যে এইগুলি ছাড়া, এই স্বাধীন প্রতিষ্ঠানগুলি ছাড়া, স্বায়ত্তশাসিত পুলিশ ছাড়া আমাদের কোনো দেশের কোনো সমাজে কিন্তু মানে দীর্ঘমেয়াদী বা স্থায়ী উন্নতি হয় নাই। আপাতত হয়তো বোধটা জাগে না, নিরাপত্তা বোধের কথা বলছি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের সময় সংলাপ দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।